নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজকের ভাবনায় আমাদের বিষয় হচ্ছে আবৃত্তি। আপনারা জানেন আমরা সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে গান, নাচ, কবিতা পাঠ, বিশেষ করে যারা কবি, সাহিত্যিক, তার পাশাপাশি যেমন নানা ধরনের আলোচনামূলক অনুষ্ঠান, সমস্ত কিছুই আজকের ভাবনার উপজীব্য, মানে আজকের ভাবনার বিষয়। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বিষয়টাকে একটা উন্নততর পর্যায়ে পৌঁছানোর জন্য যত কিছু প্রয়াস, সেটা চ্যানেল ভিশন এর আজকের ভাবনার পক্ষ থেকে প্রায় 1 বছরের ওপর দীর্ঘদিন ধরে প্রতিদিন সকাল 7:30টায় চলে আসছে। আজকে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাঁদিকে আবৃত্তিকার অমৃতা ভট্টাচার্য। নমস্কার। এবার অমৃতার আবৃত্তি শুরুর আগে একটা কথা বলা দরকার, যে ও যে কবিতা আবৃত্তি করে তার পাশাপাশি শুধু মানে আবৃত্তি নিয়েই যে ও দীর্ঘ সময় দিতে পারে তা নয়, পাশাপাশি ও চিকিৎসাবিদ্যা, যেটা অর্থাৎ ডাক্তারি, এই মুহূর্তে ডাক্তারি পড়ছে এবং ভবিষ্যতে একজন বড় চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে। আর পাশাপাশি বুঝতেই তো পারছেন, নিদারুণ করোনা আবহ বুঝিয়ে দিচ্ছে যে ডাক্তাররা কতটা প্রয়োজনীয় এই মানুষের জীবনে। অর্থাৎ স্বাস্থ্য খাতে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীরই যে একটা ভালো অর্থ সঞ্চিত রাখা দরকার, এটা এই মুহূর্তে আর নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। যাই হোক, আবৃত্তি আমরা প্রথমে, অমৃতা, প্রথমে তুমি কি কবিতা শোনাবে? কার কবিতা? দেখুন, এখন তো ভালোই আমাদের গ্রীষ্মের একটা দাবদাহ চলছে। আচ্ছা। তাই জন্য আর আজকে সকালটাতেও খুব সুন্দর একটা মানে সূর্যকে দেখেই আমরা এসেছি। আচ্ছা। তাই শুরু করি রৌদ্রের গান দিয়ে। আচ্ছা। কবি সুকান্ত ভট্টাচার্য। এখানে সূর্য ছড়ায় অকৃপণ, দুহাতে তীব্র সোনার মতন মত, যে সোনার মত পান করে ধান ক্ষেত, দিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী, তোমার লাবণ্য দেহ ঢাকে, সূর্য তোমায় পরায় সোনার হার, রৌদ্র তোমার শুকায় সবুজ চুল। প্রেয়সী, তোমার না কত না অহংকার, সারাটা বছর সূর্য এখানে বাঁধা, রোদে ঝলসায় মৌন পাহাড় কোনো, অবাধ রৌদ্রে তীব্র দহন ভরা, রৌদ্রে জ্বলুক তোমার আমার মন। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা। প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজে, মুঠো মুঠো দাও কোষাগার ভরা সোনা। প্রান্তর বন ঝলমল করে রোদে, কি মধুর আহা রৌদ্রে প্রহর গোনা। রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বল, ঝকমক করে ইশারা যে তার বুকে। শূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজা, স্টপ করে জানি সূর্যের সম্মুখে। পথিক বিরল রাজপথে সূর্যের, প্রতিনিধি হাকে আসন্ন কলরব। মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষে জানি আছে এক নির্ভয়ে উৎসব। তাই তো এখানে সূর্য তারায় রাত। প্রেয়সী, তুমি কি মেঘ ভয় আজ ভীত? কৌতুক ছলে মেঘ দেখায় ভয়, এক্ষুনি মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য তোমায় আজকে এখানে ডাকি, দুর্বল মন দুর্বল তর কায়া। আমি যে পুরনো অচল দিঘির জল, আমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া। ভালো। একটা কথা, তুমি কিন্তু খুব একটা অন্যায় কাজ করলে।
কারণ আমরা তো এখন প্রখর মানে গ্রীষ্মের মধ্যে রয়েছে, 40 ডিগ্রির মতন তাপমাত্রা প্রায় দিনই একদমই ওঠানামা তাই। করছে। এত গরম সহ্য হচ্ছে না। বর্ষা নিয়ে কিছু বলা যায় না কি, যে মানুষের মনে এই মুহূর্তে তো বর্ষা শুনলে একটু তৃপ্তি আসতে পারে। বেশ, আসল কথা কি আমরা মানে গরমটা না গেলে মানে গ্রীষ্ম না এলে তো বর্ষাও আসে না। আসতে পারে না, এটা ঠিক। তবু তুমি একটু যদি বর্ষার কথা বলো, লোকে এই গরমের মধ্যে একটু তো শান্তি পাবে, মানে বলে না যে আশা নিয়েই তো আমরা বেঁচে একদম আছি। একদম। তাহলে এই মুহূর্তে আমার একটা কবিতা খুব ভীষণ মনে পড়ছে, আর আচ্ছা। সামনেই আমাদের রবীন্দ্র জয়ন্তী আসছে। আচ্ছা আচ্ছা। তাই কবিগুরুকে ছাড়াও তো কবিতা সম্পূর্ণ হয় না। হুম। আর ঠিক বর্ষার বলেছো। কবিতা যখন আপনি বললেনই, তাহলে কবিগুরুরই কবিতা বর্ষার দিনে। হুম। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝড়ে, তপনহীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখের সুধাপে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আখিনিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বাকার, আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত রাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজলি থেকে থেকে চমকায়, সে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়। যাক, তাহলে বর্ষা, তার সাথে প্রেম, মানসিক কাব্যগ্রন্থ সব মিলিয়ে কিছুটা মানুষ তো স্বস্তির হাওয়া পেল। আর আজকের ভাবনা যারা নিয়মিত দেখেন, প্রতিদিন সকাল বেলার অনুষ্ঠান চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকাল 7:30 থেকে, তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বিভিন্ন দিন লক্ষ্য করে থাকেন, পেয়ে থাকেন। যাই হোক, আচ্ছা, আজকে বিষয় আমাদের আবৃত্তি। আবৃত্তি এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য শিল্পী অমৃতা ভট্টাচার্য। তুমি কতদিন ধরে আবৃত্তি করছো? দেখো, আমি যখন একদম ছোটবেলায় আর মানে মঞ্চে উঠেছি, অন্য একটা অনুষ্ঠান চলছে, তখন আমার 2.5 বছর বয়স। আচ্ছা। সবাই আবৃত্তি করছে, গান করছে, থেকে আমারও বেশ ইচ্ছা হয়েছে। তো আমি উঠে নিজেই মাইক নিয়ে বলেছি কি যে আমি একটা কবিতা করতে চাই। বাহ। তো অবভিয়াসলি একটা বাচ্চা মেয়ে যখন উঠে বলছে, সবাই ছেড়ে দিয়েছে। নজরুল মঞ্চে ছিল অনুষ্ঠানটা। সৎপাত্র বলতে শুরু করেছি, আচ্ছা। আর যথারীতি বলতে বলতে ভুলে গেছি। হুম। মানে ওইখান থেকেই আমার আবৃত্তির সাথে পথ চলা শুরু। তারপর আমার পথপ্রদর্শক ছিলেন আবৃত্তিতে আমার বাবা। আচ্ছা। তা বাবার হাত ধরেই শিক্ষা শুরু, সেই থেকে চলছে। আসলে ভালোবাসাটা ভেতর থেকে বেরিয়ে এসছে আবৃত্তির প্রতি, তাই চলছি সেই থেকে। তো তুমি যখন এই যে তোমাকে তো পড়াশোনা করতে হয় সেখানে, এবং এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা করা যেখানে অনেক সময় দিতে হয়,
তারপরে মেয়েদের তো মানে ছেলেদের মতো ঠিক বললে হয় না, কিছু না কিছু কাজ বিভিন্নভাবে থেকে একদম থাকে তাই, বেশি। একদমই তাই। তো এত কিছু করে তুমি কি করে আবৃত্তিকে চালাচ্ছ? প্রথমেই বলি, নেশা আর পেশা। আচ্ছা মেডিকেল পড়ছি যেটা, সেটা আমার হচ্ছে পেশা, আচ্ছা তাই সেটার জায়গাটা সম্পূর্ণ আলাদা। আর আবৃত্তিটা নেশা থেকে আসে, ভালোবাসার টান থেকে চলে আসে। আচ্ছা। মানে রাস্তায় হাঁটতে হাঁটতে, গাড়ি চালাতে চালাতেও আমার মুখ থেকে আবৃত্তি বেরোয়, এমনই অবস্থা গেছে, মানে পাগল হয়ে গেছি এক কথা। মানে আবৃত্তি কবিতা তোর হ্যাঁ। অন্তরের অন্তঃস্থলে গেঁথে আছে। একদমই তাই। যার জন্য কি হয় সত্যি বলতে, মানে রোজ যে খুব ভাবে অনুশীলন করা হয় সেটা কিন্তু হয় না, সত্যি একদমই সময় দিতে পারি না সেরকম ভাবে, যেটাকে চর্চা বলে। কিন্তু ওই কোনোখানে মনের গভীরে আবৃত্তি থেকে যাওয়ার ফলে দিনে এক দুবার তো বেরিয়ে আসেই মুখ থেকে। আচ্ছা, তুমি তো শুনেছি আবৃত্তি শেখাও। হ্যাঁ। হ্যাঁ, এবার যে শেখাও, তাহলে নিজে যেখানে অনুশীলনে এতটা সময় দিতে পারো না, সেখানে তুমি এই সময়টা বার করো কোথা থেকে? না, এই সময়টা বার করি বলতে আমি চাই হুম। আমি যতটা জানি হুম। আমি সেইটা ভাগ করে নিই অন্যদের আচ্ছা, সাথে, বাহ। আর অন্যরা যেটা জানে আবার সেটা আমি আমার মধ্যে নিই। বাহ। সেই জন্য কি হয়, এই যে আমি যেই কদিন মানে ক্লাস করাই, সেই কদিন তো নিয়মিত মানে একটা চর্চার মধ্যে থাকি। তোমার ক্লাসের নাম কি জানো? অমৃতার ঘর। অমৃতার কবিতা ঘর। অমৃতার কবিতা ঘর। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বাহ। তো সেখানে কি হয়, একসাথে যখন অনেকে হচ্ছি, অনেকে মিলে আবৃত্তির চর্চা চলছে, অনেক লেনদেন চলে। হ্যাঁ, সেটা একটা অন্যরকম ভালোবাসা। যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, দিবে আর নিবে মিলাবে মিলাবে মিলিবে, মিলিবে, যাবে যাবে না না ফিরে এই ভারতের ভারতের মহামানবের মহামানবের সাগর সাগর। তীরে। অর্থাৎ একে অপরের আদান প্রদান, মানে এখানে এমন কোনো একটা উদ্ধত্ত নেই যে আমি শিক্ষক, না, আমি না, একটা এটা কখনোই নয়। আমি মনে করি জীবনে মিলেমিশে সত্যি শিখছে। শেখা যায়। সবার হ্যাঁ। কাছেই সবার শেখা। অবশ্যই। আর আমার কাছে অনেকেই ক্লাস করেন যারা আমার মানে মায়ের বয়সী বলতে আচ্ছা, গেলে। আচ্ছা, হ্যাঁ। তো তাদের সামনে আমি শিক্ষক আমি কখনোই ভাবি না। আমি যেটা জানি আমি তাদেরকে জানাই, ও তারা যেটা জানে আমি তাদের থেকে শিখি। এইভাবে আমাদের অমৃতা কবিতা ঘর চলছে। কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় আজকাল অনেকে বেশ একটা মোটামুটি একটা কিছু করলেই তাদের মধ্যে একটা বিশাল ভাব এসে যায়, আমি একটা বিখ্যাত কিছু হয়ে গেছি। অর্থাৎ মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ, হ্যাঁ, এই 10 কোটি মানুষ, এত বড় একটা রাজ্য স্তরের একজন শিল্পী হওয়া মানে ভীষণ কঠিন কাজ। তো সেখানে অল্পেতেই যখন দেখা যায়, তোমার থেকে হয়তো একটু বড় বয়সে হবে এরকমও হয়, বা তোমাদের বয়সীও হয়, কারো কারোর মধ্যে যে একটা বিশাল, আমি একটা বিশাল, সেরকম দেখা যায়। তো তো সেটা কিভাবে এসে যায়? আর না, আমি যেটা মনে করি কিভাবে আসে এটা তারা জানে তারা অবশ্যই, জানে। কিন্তু আমার এটা নিয়ে যেটা মত আমি বলতে পারি, যে জিনিসটা আমার ভেতরে আছে মানে সেটাকেই তো আমি নিয়ে চলছি, পথ চলছি। আপনি একজন স্কুল শিক্ষক ছিলেন, আমরা সবাই জানি। তা আপনার মধ্যে সেই একটা মানে যোগ্যতা আছে বলেই আপনি স্কুল শিক্ষক হয়েছেন, সেটা নিয়ে বড়াও করার তো কিছু নেই। না, কিন্তু সেটা আমি বলিনি। আমি বলেছি যে এখনকার হ্যাঁ, না, আমি যেটা সেটাই দেখা বলছি। যায়, যেটা আমাদের চোখে লাগে কিছু কিছু বিষয়, একদমই তাই। মানে সেইটা একই জিনিসই আমি বলছি, মানে এটাও যেমন একটা মানে শিক্ষাটাও একটা জায়গা, আবৃত্তিটাও আরেকটা জায়গা। সে সেটা করছে তো ভালো কথা না, আমার মধ্যে কিছু আছে আমি সেটা করছি, তাতে যদি কারোর ভালোবাসা পাচ্ছি সেটা মানে আমি পরম ধন্য মনে করি। না, সেইটাই তোমার যেটা তোমাকে আমার মানে আমাদের আজকের ভাবনায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার একটাই কারণ, এটা দেখা গেছে তোমার মধ্যে কোনো ঔদ্ধত্য নেই, কোনো অত্যন্ত ভালো মানুষ, এবং তুমি এটাকে মানে সব প্রত্যেককে যেমন সম্মান করতে জানো, তাই সকলের কাছে সম্মান বা ভালোবাসা সবই পাও। এই যোগ্যতার গুণে তো তুমি আসছো, না হলে আজকের ভাবনায় সব আবৃত্তিকারদের সবসময় বা ডাকা হয় না, কারণ দেখা হয় যে তারা ভালো মানুষ কিনা আগে। এই জন্য আমি এই কথাগুলো বললাম। অনেক ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে, আজকের ভাবনার অনুষ্ঠানে সকলকে। আমার পাশে যে মানুষটি বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাকেও আমাকে এতটা ভালোবেসে আজকে আপ্যায়ন জানানোর জন্য অনুষ্ঠানে, সত্যি আমি খুব আপ্লুত। আচ্ছা, তুমি এবার পরে কি শোনাবে? শোনাও। বেশ, এরপর কবি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা শোনাই। হ্যাঁ, বলো। কবিতাটির নাম নিরর্থক। দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে। পাল্লা সারসি ফাটলে ফুটোয় কত কাঁথা কানি গজবে। উকি দেবে দেবে দেবে, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটপটে ছোঁয়া বুঝবে। যেখানেই কেন রওনা হও না, নিজের ঘরেই ফিরবে। তেপান্তরেও হারাতে চাইলে সেই দেওয়ালেই ঘিরবে।
ছাদে ঢাকা দেবে দেবে, যতই ভাবনা কিছু নেই, হেসেলে গোয়ালে আসরে বাসরে মামুলি ছক কে ছেড়বে? নিরুদ্দেশের পাল তুলে তবু নিজের সীমায় দুলবে, যেখানেই কেন উধাও হও না প্রাণ তার বেড়া তুলবে, বেড়া দেবে দেবে দেবে, যতই ভাবনা কিছু নেই, ছাড়া পেতে ছোট যেখানেই খুঁটির বাঁধন কি করে খুলবে? যে ঘাটেই কেন নোঙর ফেলো না সাগর তবু ডাকবে, তরি ছেড়ে যদি তরু হও তবু ঝোড়ো হাওয়া গায়ে লাগবে, নাড়া দেবে দেবে দেবে, যতই ভাবনা কিছু নেই, ফসলে জল ঢালে যে মেঘ, সে মেঘই মহম্মদকর হাঁকবে। বাহ, তাহলে কিন্তু বেশ আনকমন কবিতাগুলো করছো, মানে কোনো কোনো কবিতা এগুলো হ্যাঁ। অনেকের বিশেষ আবৃত্তি শিল্পীদের কাছে সবসময় এটা শোনা যায় না। তো এই জায়গাটায় যে যত রকম তুমি অপরে না করা কবিতাগুলো বেশি আবৃত্তি করবে, আমার মনে হয় ততই জনপ্রিয়তার জায়গাটা বেশি হয় আর কি। মানে সবাই যেটা করছে হ্যাঁ। সে একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসা। আসলে আমি মনে করি কবিদের এমন অনেক কবিতা থেকে যায় যেগুলো আমরা অনেকেই জানি না, কিন্তু সেই কবিতাগুলো না খুব সুন্দর একটা অর্থ প্রদান করে। তাই জন্য আমার খুব ইচ্ছা করে এরকম কিছু আনকমন কবিতা খুঁজে করার, বেশ ভালো লাগে তাতে। এবং কবিতা সম্পর্কিত সেই বোধটা থাকার ফলে তুমি কবিতার ভেতরেও সহজে প্রবেশ করতে পারছো। সেটা আপনারা বলতে পারবেন। আচ্ছা, তুমি সব গা বাঁচিয়ে চলছো এত, আচ্ছা আমাদের উপর ঠেলে দিচ্ছ সব। আচ্ছা, তুমি পরের যেটা করতে চাও আসো, পরে তোমার ইচ্ছা মতো আরেকটা কবিতা শোনাও। বেশ, এর পরে তাহলে আমি অমৃতা ভট্টাচার্য এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য আবৃত্তি শিল্পী, এবং পাশাপাশি চিকিৎসা বিদ্যা নিয়ে এই মুহূর্তে তার পড়াশোনা, সব মিলিয়ে আগামী দিনের একটা ভবিষ্যৎ অবশ্যই আমরা আশা করি। পরের কবিতায় আসো। আমি যাচ্ছি পরের কবিতায়। কবি হেলাল হাফিজের কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এটাও আরেকটি খুব আনকমনই আমি দেখতেই পাচ্ছি সেটা। এটা আরেকটু বলে রাখি কবিতাটির আগে, এটা বাংলাদেশি কবির কবিতা। আচ্ছা। এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসারে বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার, শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আবার যুদ্ধ বাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়, কেউ যদি ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। ঠিক, সঠিক কথা। মানে যৌবনই তো সব শক্তির উৎস। এবং রবীন্দ্রনাথ তো, আমরা ওই রবীন্দ্রনাথকে সব কথাতেই টেনে আনি যে ওরে নবীন ওরে আমার কাঁচা আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। সুতরাং এটা তো সবই, এবং এই যৌবনের যে উৎসাহ, যে উদ্দীপনা, এবং আগামী দিনের ভবিষ্যৎ তো তারাই, তাই না? যাক, আমরা যাই আরেকটা কবিতা শুনি আবৃত্তি তোমার কণ্ঠে। বেশ, আমরা অনেকক্ষণ ধরে অনেক রকমই কবিতা করছি, আর নিষিদ্ধ সম্পাদকীয় যখন একটু প্রেমের কথা এলো, তাহলে একটু প্রেমের কবিতাই। হ্যাঁ, বলো। এটাও বেশ একটু আনকমন, অন্যরকম একটি প্রেমের কবিতা। কবি পৌলমী সেনগুপ্তের কবিতা মেট্রো।
তোমার কথা ভাবতে গিয়ে পেরিয়ে গেছি চাঁদনি চক, পাতাল ফুঁড়ে চলেছে ট্রেন, হৃদয় খোঁড়ে নিজের নোক। এক পশলা বৃষ্টি এসে বাড়িয়ে দিল তৃষ্ণা যেই, মেঘ ঘনালো পাতাল জুড়ে, ফেরার কোনো প্রশ্ন নেই। ট্রেনের আগে ছুটছে হাসি, ট্রেনের পিছে মন খারাপ, আটকে থাকা বাতাস বোঝে বাড়তে থাকা নিম্নচাপ। তোমার কথা ভাবছি মানে হাঁটছি সোজা অনেক দূর, ভাসছি স্রোতে স্বপ্ন হয়ে, দৃষ্টি জুড়ে তৃণাঙ্কুর। একটি চাঁদ পক্ষ দুই, তিনের ঘরে বজ্রপাত, আগুন বাড়ে জোয়ার জলে, ভূমিও ফাটে তৎক্ষণাৎ। ফাটল থেকে নতুন পাতা, পাতার টানে দিগন্তের মুখ দেখেছি। ভোরের আলো পাঠিয়ে দিল আমায় ফের নৈঋতে বা ঈশান কোণে। মেঘ জমেছে সেদিকেই ছুটছি আমি অসাবধানে, এই পথের তো বিরাম নেই। স্তব্ধ মাটি, শান্ত জমি, পাতায় ঘাসে আলিঙ্গন, মাঠ ভিজিয়ে বৃষ্টি যেন তোমার জন্য ভূকম্পন। বাহ, তো তোমার নির্বাচিত যে প্রেম সেটা খুব উচ্চ স্তরের প্রেম। মানে আজকাল যেটা আমরা সাধারণত চলমান জীবনে দেখি, তুমি মেট্রো নিয়ে কবিতা বলছো, মেট্রোতেই এমন কিছু দেখি, তাই তো আমাদের মনে হয় যে এই প্রেমের কবিতা সেক্ষেত্রে কিছুটা হয়তো অনেক ক্ষেত্রে বেমানান, নাকি? হ্যাঁ, এখন বর্তমান যদি প্রেম নিয়ে কথা বলি বর্তমান যুগে, হুম। তাহলে হয়তো বেমানান, হুম। কিন্তু বেমানানের মধ্যেও মানানসই তো কিছু থাকে। হ্যাঁ, অবশ্যই আছে, মানে এটা তেমন। সবটাই এবং মানানসই, এবং যার মধ্যে রুচিশীলতা আছে, একদম তাই। যার মধ্যে মানে ভালো চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আসলে আমার মনে হয় প্রেম জিনিসটা কিন্তু এরকমই হয়, কবি এরকমই যেভাবে হয়, লিখেছেন। right, হ্যাঁ। আসলে আমরা প্রেম বলতে যেটা বুঝি বা ভালোবাসা বলতে যেটা বুঝি, সেটা কিন্তু এরকম ভাবেই প্রকাশ পায়। হ্যাঁ, প্রকাশ পায়, কিন্তু এখন ঘটনা পরম্পরায় হচ্ছে পরিবেশ, তারপরে অনেক একদম কিছু পাশ্চাত্যের হাওয়া আমাদের দেশে লেগে যাওয়া। আসলে হ্যাঁ, আমাদের এখন একটা কথা এসে গেছে, আমরা খুব মডার্ন হয়ে গেছি। না খুব মডার্ন, মডার্ন না, না, আলট্রা মডার্ন। হ্যাঁ, একদমই তাই। যার জন্য কি হচ্ছে, প্রেমের মানে যে ডেফিনেশনটা, সে ব্যাখ্যাটা, সেটাও এখন মানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং আগামী প্রজন্মকে আরো একটা ভুল রাস্তার দিকে ঠেলে একদমই নিয়ে তাই। যাচ্ছে। হ্যাঁ, আগামী প্রজন্ম নয় দাদা, আমি বলবো আমাদের প্রজন্মেরও অনেকেই ভুল রাস্তা দিয়ে কিন্তু বুঝতে পারছি, যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। আর তোমাকেও তো একদম মানে আমি এমন ভাবে আসলে তোমাকে দেখতে দেখতে বা এমন একটা হয়ে গেছে, তোমাকে আমারও তো খুব ছোট মনে হয়, কিন্তু তুমি তো একেবারে ছোট না, সুতরাং তুমি সেখানে ছোট মনে হওয়াটা ভালো, সুতরাং ছোট তুমি- থাকতেই চাই। তুমি সেইখানে তুমিও কাউকে কাউকে আবৃত্তি শেখাচ্ছ, এসব নিয়ে চলছো, বা এই সমস্ত কবিতা না বুঝো তো আর বলছো না। আমি যে কথাটা বলি যে কবিতা সম্পর্কিত বোধ অনায়ত্ত রেখে মঞ্চে হোক, টিভির পর্দায় হোক, আত্মপ্রকাশটা এক জাতীয় দুর্বিনীত দুঃসাহস। কারণ আগে আমার কবিতা সম্পর্কিত বোধটা দরকার। একদম। এই বোধকে সঞ্চয় করে সংগ্রহ করে যে চলছে, তাকে তো আমি একদম অল্প বয়সীর পর্যায়ে ফেলতে পারি না। অবশ্যই মানসিক স্তরটা তার অবশ্যই আরো উচ্চ স্তরে বিরাজ করে। যাক, ভালো, এই ধরনের তোমাদের মতো চিন্তা ভাবনার মেয়েরা যদি আগামী দিনে এই আবৃত্তির জগতে আসে বা এইভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে পারে, অবশ্যই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎ আরো সমৃদ্ধ হতে পারে। আমরা আশা করব সেটাই। আচ্ছা, এবার এসো পরের কবিতায় কি শুনবো। বেশ, এখন আমাদের চারপাশে যা অবস্থা চলছে, এই অতিমারির কারণে, এই যে রাজনৈতিক একটা ভেদাভেদ চলছে, আমাদের মতের সাথে মিলছে না, এরকম তো অনেক কিছুই হচ্ছে। তাই সেরকম একটি কবিতা আমার খুব করতে ইচ্ছা করছে, সবকিছু মিলিয়ে, মানে এই ভয়াবহ পরিস্থিতি মিলিয়ে। জন্মভূমি আজ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছ না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে।
তুমি যেভাবে পারো সেই পাথরটিকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। অবশ্যই। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় খুব শক্তিশালী কবি। পশ্চিমবঙ্গে যে সমস্ত কবিরা বিভিন্নভাবে মানে জনারণ্যে ছড়িয়ে পড়েছেন, তাদের মধ্যে একটি নাম অবশ্যই বীরেন্দ্র চট্টোপাধ্যায়। একদমই তাই। এবং তোমার কথা শুনতে শুনতে মনে হলো আমার ওনার সাথে যখন প্রথম পরিচয়, তখন আমরা কলেজে পড়ি খুব সম্ভবত। তো কলকাতায় স্টুডেন্টস হলের সামনেই। তো ওনার তখন বাড়ি ঢাকুরিয়ায়, বাড়ি ঢাকুরিয়ায় ছিল। তো আমি বললাম আমি আবার আপনার বাড়িতে যেতে চাই, আইবা কিন্তু বই কিনতে হইব। হ্যাঁ, খুব মজাদার মানুষ ছিলেন। হ্যাঁ। এবং যেহেতু তার সঙ্গে ওইটুকু সান্নিধ্য পেয়েছি। যাক, কথায় কথায় আমাদের তো অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এখন আমার মনে হয় আর কবিতার মধ্যে ঢুকতে গেলে অনুষ্ঠানটা আরও নষ্টই হবে। বরং আমরা একটু কথা বলি তোমার সঙ্গে, যেটুকু সময় হাতে আছে, যে তোমার আগামী দিনের লক্ষ্য কি, আবৃত্তি নিয়ে তোমার ভাবনা চিন্তা কি? আবৃত্তি নিয়ে ভাবনা চিন্তা বলতে, এখন অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় আবৃত্তি জিনিসটা কিন্তু বুঝতে পারেন না। তা আমি চাই সেই বাচ্চারা বা তাদের যে গার্জেনরা আবৃত্তিটাকে ভালোবেসে এগিয়ে যাক। আর আমি আরেকটা জিনিস যেটা চাই, আমার নেশা আর পেশাকে এক করে, সেটা হচ্ছে আমরা সবাই জানি আমাদের চিকিৎসাবিদ্যায় মিউজিক থেরাপি আছে। আমি তেমন চাই যদি আবৃত্তির থেরাপির কিছু করতে পারি, মানে এক কথায় রিসাইটেশন থেরাপি। বাহ, এটা তোমার খুব ভালো চিন্তা। আর তাছাড়া এই যে তুমি কি মনে করো যে এই যে আজকে অনেক প্রেমের কবিতা শোনালে, সবই ঠিক আছে, কিন্তু একজন প্রকৃত আবৃত্তিকার কি একটু সমাজ সচেতন হবে? অর্থাৎ তারা কি মানে সমাজের দিকে আগে তাকাবে, না নিজেকে একটা শুধু নিজের দিকে তাই কি আমি নিজে একটা বিশাল শিল্পী বা এরকম একটা ভাবধারা নিয়ে চলবে, না সমাজের জন্য কিছু না? ভাববে? দেখুন, আসলে আমি কত বড় শিল্পী সেটা কিন্তু সমাজই আমাকে বলে দেবে। কিন্তু সামাজিক দায়বদ্ধতা কি থাকবে? অবশ্যই দায়বদ্ধতা থাকা উচিত, কারণ সেই সমাজ যখন আমাকে একজন শিল্পীর আখ্যা দিচ্ছে, তখন সেই সমাজের প্রতি আমারও দায়বদ্ধতা অবশ্যই থাকে। আর সেই সমাজের জন্যই আমাদের পথ চলা, আমাদের কাজ করা, আমাদের আবৃত্তি নিয়ে এগিয়ে যাওয়া, আমি এটা মনে করি। আর একটা প্রশ্ন এক কথায় উত্তর দেবে, বেশ। অবজেক্টিভ। শিল্পীরা কি রাজনীতি করবে? হ্যাঁ কি না? সেটা ব্যক্তিগত ব্যাপার। সেটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। আজকে অমৃতাকে সঙ্গে নিয়ে, অমৃতা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিনের মতো সেই একই কথা বলে যাচ্ছি, আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।